অবশেষে যুদ্ধবিরতির 2 দিন পর নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রথম মন্তব্যে ইরানিদের বিজয় দাবি। যুদ্ধবিরতির পর ইরানের ভেতরে চলছে আরেক যুদ্ধ। গুপ্তচরের অভিযোগে ব্যাপক ধরপাকড়ে ক্ষুব্ধ সুন্নিরা, বইছে নিন্দার ঝড়। নতুন করে আলোচনা ইরানের মিসাইল বিপ্লবের কারিগর ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। মোসাদের ঘুম হারাম করে দিয়েছিলেন তিনি। প্রকাশ্যে আসতে শুরু করেছে ইসরায়েলের সামরিক দুর্বলতার তথ্য। ইরানের সঙ্গে যুদ্ধের পর চরম অস্ত্র সংকটে নেতানিয়াহু বাহিনী। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আবারও কড়া অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নতুন করে হামলার হুঁশিয়ারি। ইরান ইসরায়েলের সংঘাতের পর যুদ্ধবিরতির মধ্যে যখন সর্বোচ্চ ধর্মীয় নেতার খোঁজে ইরানে নেমে এসেছিল চাপা উৎকণ্ঠা, ঠিক তখনই নীরবতা ভেঙে অনলাইনে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধবিরতির 2 দিন পর বৃহস্পতিবার এক্স অ্যাকাউন্টে দেয়া বার্তায় খামেনি জানান, ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে। সেই সাথে অভিনন্দন জানিয়েছে গোটা জাতিকে। ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায় অভিযোগ তুলে গত 13 জুন রাজধানী তেহরান ও অন্যান্য এলাকায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। এই অভিযানের জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান ইসরায়েলের এই সংঘাত শুরুর 10 দিন পর 22 জুন মধ্যরাতে ইসরায়েলের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড এই অভিযানের নাম দিয়েছিল দ্য মিডনাইট হ্যামার। এর একদিন পর ইরান ইসরায়েলে যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই যুদ্ধবিরতির মধ্যে আয়াতুল্লাহ খামেনির অবস্থান নিয়ে ইরানি জনমনে তৈরি হয়েছিল উদ্বেগ উৎকণ্ঠা। এরপর খামেনির এই এক্স বার্তা কিছুটা হলেও জনমনে স্বস্তির দেখা দিয়েছে। তবে এখনও খামেনির সশরীরে দেখা না পাওয়া বা তার কণ্ঠ শুনতে না পাওয়ায় অনেকের মনে উদ্বেগ বিরাজ করছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরান এখন দেশের অভ্যন্তরীণ দমন পীড়নের দিকে মনোযোগ দিয়েছে। বিশেষ করে কুর্দি অধ্যুষিত অঞ্চলে সেনা মোতায়েন, গণগ্রেফতার এবং মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে দেশজুড়ে কঠোর নিরাপত্তা অভিযান শুরু হয়েছে বলে কর্মকর্তা ও মানবাধিকার কর্মীরা জানিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। 13 জুন ইসরায়েলের বিমান হামলা শুরুর কয়েকদিনের মধ্যেই ইরানের নিরাপত্তা বাহিনী দেশব্যাপী ব্যাপক ধরপাকড় চালায়। একই সাথে চেকপোস্ট বসিয়ে রাস্তার টহল জোরদার করা হয়েছে। ইসরায়েল এবং প্রবাসী বিরোধী গোষ্ঠীগুলো আশা করেছিল যে বিপ্লবী গার্ড, নিরাপত্তা বাহিনী ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চালানো এই সামরিক অভিযান হয়তো ইরানে একটি গণ অভ্যুত্থান সৃষ্টি করবে এবং ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটাবে। রয়টার্সের সঙ্গে কথা বলা অনেক ইরানি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে সরকারের ভুল নীতির কারণে ইসরায়েলের এই হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত সরকার বিরোধী কোনো বড় ধরনের প্রতিবাদ দেখা যায়নি। একজন ইরানি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানান, সরকার ইসরায়েলি গুপ্তচর, জাতিগত বিচ্ছিন্নতাবাদী এবং নির্বাসিত বিরোধী গোষ্ঠী পিপলস মুজাহিদিন এর মতো সংগঠনগুলোর তৎপরতা নিয়ে উদ্বিগ্ন। এই সংগঠনগুলো অতীতেও ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে। দেশের ভেতরের অধিকার কর্মীরা বর্তমানে নিভৃত আছেন। ইরানি মানবাধিকার সংস্থা HRNA জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে 705 জনকে রাজনৈতিক বা নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সংস্থাটি জানায়, গ্রেফতারকৃতদের অনেকেই ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত। ইরানের সুন্নি মুসলমান, কুর্দি ও বেলুচি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই পারস্যভাষী শিয়া সরকারের শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ। ইরাকি কুর্দিস্তানে অবস্থানরত 3টি প্রধান ইরানি কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন জানিয়েছে, ইরান তাদের কিছু সদস্য ও যোদ্ধাকে গ্রেফতার করেছে এবং দেশজুড়ে ব্যাপক সামরিক ও নিরাপত্তা কার্যক্রম চালাচ্ছে।
তামান্না তাবাসসুম ত্রেয়া, যুগান্তর নিউজ। ইরানের প্রতিরোধ, ইসরায়েলের আতঙ্ক, সবকিছুর পেছনে যেন একজন মানুষের নীরব মস্তিষ্ক। ইরান ইসরায়েল যুদ্ধে তেহরানের ছোড়া একের পর এক মিসাইলে যখন ধ্বংসযজ্ঞে পরিণত তেল আবিব, তখন বারবার একটা প্রশ্ন উঠে আসে, ইরান এত নিখুঁত ও পরাক্রমশালী মিসাইল কিভাবে বানালো? কার মেধা ও বুদ্ধিমত্তায় ইরানের এই মিসাইল বিপ্লব? তাকে চিনতে সবাই ভুল করলেও ভুল করেনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরান যখন একে একে সফল মিসাইল পরীক্ষা চালাতে থাকে, তখন ঘুম হারাম হয়ে যায় মধ্যপ্রাচ্যের একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী ইসরায়েলের। এরপর হন্য হয়ে খোঁজা শুরু করে কে এই মিসাইল বিপ্লবের কারিগর। তখন ইরানের ভিতর থেকে ইসরায়েলের গোয়েন্দা তথ্যে বারবার একটা নাম আসতে থাকে, আমির আলী হাজিজাদে। কে এই ব্যক্তি, কিভাবে তার হাতে বদলে যায় মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য, কিভাবে তাকে মোসাদ খুঁজে পেল, এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। শত্রুর ছায়া যখন সীমান্ত পেরিয়ে আসে, তখন দরকার হয় দূর থেকে আঘাত করার হাত। আর সেই হাত গড়ে তুলেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে, যাকে বলা হয় ইরানের মিসাইল বিপ্লবের স্থপতি, যার হাত ধরে ইরান গড়ে তোলে এমন প্রতিরোধ ক্ষমতা যা বিশ্বের অন্যতম সেনা শক্তিকেও ভাবিয়ে তোলে। 1980 সালের ইরান ইরাক যুদ্ধ। মাত্র 19 বছর বয়সী তরুণ হাজিজাদে তখন একজন স্নাইপার। অংশ নিয়েছিলেন ভলফোজার 8, কারবালা 4 ও 5-এর মতো বড় বড় অভিযানে। সেই তরুণ স্নাইপার কেবল যুদ্ধের যোদ্ধা হননি, বরং তিনি হয়ে ওঠেন যুদ্ধ কৌশলের একজন দার্শনিক। ইরান ইরাক যুদ্ধ শেষে তিনি যুক্ত হন আইআরজিসির অ্যারোস্পেস বিভাগে, হয়ে ওঠেন শহীদ হাসান তেহরানি মোকাদ্দামের ছাত্র, যিনি ইরানের মিসাইল কর্মসূচির জনক হিসেবে পরিচিত। সেই ধারার যোগসূত্র হয়ে হাজিজাদেহ এগিয়ে যান আরও বহুদূর। তিনি নিজের মতো করে ইরানের মাটিতেই গড়ে তোলেন আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। 2010 সালে সরাসরি আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নেতৃত্ব পান হাজিজাদে। তার অধীনে ইরান গড়ে তোলে ভয়াবহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বাহিনী। সিজ্জিল, খোররাম শাহের, খাইবার শেকান, এমাদ, ফাতাহ 1 ও ফাতাহ 2, এই সব নামই যেন ইসরায়েলের জন্য ছিল এক একটি দুঃস্বপ্ন। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ও সিরিয়ার ইসরায়েল সীমান্তে আকস্মিক হামলায় ইরানি ও শিয়া মিলিশিয়া কমান্ডার হত্যার প্রতিশোধ নিতে হাজিজাদের নেতৃত্বেই ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 অভিযান পরিচালনা করা হয়, যেখানে ইরান একসাথে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেল আবিব, হাইফা এবং ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে। ইসরায়েলের উপর প্রতিশোধের এই আগুন যেন হাজিজাদের হাতে ছিল শিল্পের মতো নিখুঁত। এই অবদানের জন্য 2024 সালে তাকে দেয়া হয় ইরানের সর্বোচ্চ সামরিক সম্মাননা পুরস্কার অর্ডার অফ ফেইথ। তিনি ছিলেন সেই মানুষ যিনি গাজা, লেবানন, ইয়েমেন থেকে শুরু করে পুরো প্রতিরোধ অক্ষকে দিয়েছিলেন প্রযুক্তির ব্যাকআপ। একসময় যারা লড়ত পাথর হাতে, আজ তারা লড়ছে গাইডেড রকেট দিয়ে। এটাই ছিল হাজিজাদের গর্ব। কিন্তু মোসাদের নিখুঁত পরিকল্পনায় 2025 সালের 13 জুন তেহরানের আকাশ ভেদ করে আসা একটি ইসরায়েলি ড্রোন মুছে দেয় ইরানি মিসাইল বিপ্লবের এই কাণ্ডারিকে। তাকে হত্যা করা হয় দখলদার বাহিনীর কেন্দ্রীয় কমান্ডে পরিচালিত গভীর রাতের আকস্মিক এয়ার স্ট্রাইকের মাধ্যমে। ইসরায়েল হাজিজাদের জীবন অধ্যায় শেষ করলেও মুছে দিতে পারেনি তার অবদান, এমনকি তার তৈরি করা প্রতিরোধ। বরং সেই মৃত্যুই আজ ইরানে প্রতিশোধের আগুনকে করে তুলেছে আরও উন্মত্ত, আরও সংগঠিত। কেউ বলেন হাজিজাদেহ ছিলেন একজন জেনারেল, আবার কেউ বলেন তিনি ছিলেন একজন বিজ্ঞানী, একজন বিপ্লবী, একজন প্রতিশোধের রচয়িতা। কিন্তু তার শেষ পরিচয়টা বোধহয় সবচেয়ে শক্তিশালী। তিনি ছিলেন সেই মানুষ যিনি শত্রুর ঘুম কেড়ে নিয়েছিলেন আকাশের গতি দিয়ে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। একসময় যাদের হাতে ছিল অফুরন্ত অস্ত্রের ভাণ্ডার, আজ যুদ্ধের মাঝপথেই তারাই পড়েছে সংকটে। ইরানের সঙ্গে টানা সংঘর্ষের পর অস্ত্র ও গোলাবারুদের সংকটে পড়েছে ইসরায়েল। যুদ্ধ থামলেও চাপ কমেনি, বরং সামনে এসেছে তাদের বাস্তব সামরিক দুর্বলতা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন ইসরায়েল এখন কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতির মুখে। আরও 3 জন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ইসরায়েল এখন কিছু অস্ত্রে বিশেষভাবে ঘাটতি অনুভব করছে।
এই তথ্য এমন সময় সামনে এসেছে যখন কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে তা বেশ নাজুক অবস্থায় টিকে আছে। ইসরায়েল এ পর্যন্ত তাদের অস্ত্র ঘাটতি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। প্রতিবছর যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পেয়ে থাকে ইসরায়েল। এবারও ইরানের হামলার সময় যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে প্রতিরক্ষা সহায়তা ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সাহায্য করেছে বলে জানিয়েছে এনবিসি। গত 13 জুন ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক কর্মসূচি চালানোর অভিযোগ তুলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। পাল্টা জবাবে একই দিনে ইরান অপারেশন ট্রু প্রমিস 3 চালায় ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর উপর। এরপর 22 জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। জবাবে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অস্ত্র ঘাটতির বিষয়ে যুক্তরাজ্যের সাবেক সিরিয়া বিষয়ক দূত পিটার ফোর্ড রাশিয়ার সংবাদ মাধ্যম রিয়া নভস্তিকে বলেন, যুদ্ধবিরতিতে বিচ্ছিন্ন লঙ্ঘন হলেও তার টিকে থাকার সম্ভাবনা আছে, কারণ ইসরায়েল এখনও যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য ধরে রাখতে পারছে না, বরং শান্তি বজায় রাখার প্রয়োজন তাদেরই বেশি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আবারও কড়া অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন, তেহরান যদি পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করে তাহলে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্র কি আবার বোমাবর্ষণ করবে? ট্রাম্পের সরাসরি জবাব, অবশ্যই। এই মুহূর্তে তারা কিছুই সমৃদ্ধ করতে চায় না, তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে। ট্রাম্প আরও বলেন, তারা বোমা পাবে না, ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না, তবে ভবিষ্যতে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেন, আমার মনে হয় শেষ পর্যন্ত আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। ট্রাম্প দাবি করেন, ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি সমতা ভিত্তিক। তার ভাষায় উভয় পক্ষই বলেছে যথেষ্ট হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে ট্রাম্প বলছেন বিশাল বিজয় ও জোরালো আঘাত। তবে তিনি স্বীকার করেন, ইসরায়েলও এই যুদ্ধে বড় ক্ষতির মুখে পড়েছে। ইসরায়েল ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে, বিশেষ করে শেষ কদিনে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন, তার গর্বিত হওয়া উচিত। এর আগে একই সম্মেলনে ট্রাম্প জানান, গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির বিষয়ে বড় অগ্রগতি হয়েছে। তিনি মনে করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। ট্রাম্প বলেন, আমার মনে হচ্ছে খুব শিগগিরই ভালো খবর আসবে, গাজা চুক্তির কাছাকাছি চলে এসেছি। এক সময়ের ছোট্ট এক রেপার এখন নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়ার দৌড়ে, আর তার উপস্থিতিতেই অস্বস্তিতে ডোনাল্ড ট্রাম্প। কারণ জোহরান মামদানির উত্থান শুধু রাজনৈতিক নয়, এটি এক আদর্শিক সংঘর্ষ। নিউ ইয়র্কের রাজনীতিতে দ্রুতই প্রভাব বাড়াচ্ছেন ভারতীয় এই বংশোদ্ভূত প্রগতিশীল নেতা জোহরান মামদানি। প্রথম মুসলিম মেয়র হওয়ার দৌড়ে থাকা এই তরুণ নেতার উত্থান এখন রিপাবলিকানদের জন্য উদ্বেগের কারণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে মামদানি হয়ে উঠেছেন এক প্রতীকী চ্যালেঞ্জ। ভারতীয় বংশোদ্ভূত, মুসলিম, অভিবাসী ও প্রগতিশীল এই চার পরিচয়ই মামদানিকে ট্রাম্পের একেবারে বিপরীত মেরুতে দাঁড় করায়। নিজেই বলছেন, আমি ট্রাম্পের দুঃস্বপ্ন, আর সেই দুঃস্বপ্ন এখন বাস্তবের মঞ্চে। তৃণমূল পর্যায়ে ক্যাম্পেইন করে বাড়াচ্ছেন জনপ্রিয়তা। অর্থ কম, ভাবনার গভীরতা বেশি। সম্পদ মাত্র $2 থেকে $3 লাখ। ট্রাম্পের বিলিয়নের পাশে যেন নগণ্য, কিন্তু রাজনৈতিক অবস্থানে তার সাহস অনেক বড়। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ, ফ্রি গণপরিবহন, ধনীদের উপর বাড়তি কর, এসব দাবিতেই এগোচ্ছেন। ফিলিস্তিন ইস্যুতে আছেন মানবাধিকারের পক্ষে। ট্রাম্প ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থক। মামদানি বলছেন, ট্রাম্প শুধু আমাকে না, আমাদের শহরের মূল্যবোধকেই চ্যালেঞ্জ করছেন। ট্রাম্পপন্থীরা তাকে দেশচ্যুত করার দাবি জানিয়েছে। তিনি এই আক্রমণকে দেখছেন ইসলাম ফোবিয়া আর হুমকি হিসেবে। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হওয়ার দৌড়ে থাকা এই তরুণ নেতাকে এখন জাতীয় পর্যায়েও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, আর তার প্রতিটি পদক্ষেপ যেন ট্রাম্পের রাজনীতিকে করে তুলছে আরও অস্থির। যুক্তরাজ্য অন্তত 12টি F-35A যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এটিকে এক প্রজন্মে যুক্তরাজ্যের পারমাণবিক অবস্থানের সবচেয়ে বড় শক্তি বৃদ্ধি
শরণার্থী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। বুধবার দ্য হেগে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার নিজেই এই যুদ্ধ বিমান কেনার ঘোষণা দেন। এই সম্মেলনে নেটো নেতারা প্রতিরক্ষায় ব্যয় বাড়ানোর একটি বড় পরিকল্পনার অনুমোদন করেন। বর্তমানে যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা শুধুমাত্র সাবমেরিন নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ। প্রধানমন্ত্রী স্টারমার এক বিবৃতিতে বলেন, চরম অনিশ্চয়তার এই যুগে আমরা আর শান্তিকে নিশ্চিত বলে ধরে নিতে পারি না। এই কারণেই ব্রিটেন জাতীয় নিরাপত্তায় বিনিয়োগ করছে। তিনি আরও বলেন, 2 ধরনের অস্ত্র বহনে সক্ষম এই F-35 বিমানগুলো আমাদের বিশ্বসেরা রয়্যাল এয়ারফোর্সের এক নতুন যুগ সূচিত করবে এবং যুক্তরাজ্য ও আমাদের মিত্রদের হুমকির মুখে একটি কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে। F-35 এই যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের কোম্পানি লকহিড মার্টিন নির্মিত। এটি যুক্তরাজ্যের এয়ার ফোর্সের ব্যবহৃত F-35B মডেলের মতো হলেও এটি পারমাণবিক বোমা বহনের পাশাপাশি প্রচলিত অস্ত্র বহন করতে সক্ষম। যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি সহ নেটোর অন্তত 60টি সদস্য রাষ্ট্র ইতিমধ্যে ইউরোপে এমন যুদ্ধ বিমান মোতায়েন করেছে, যেগুলো যুক্তরাষ্ট্রের তৈরি বিপজ্জনক B-61 পারমাণবিক বোমা বহনে সক্ষম।